ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। ব্রেথ খ্যানিতে প্রতি সপ্তাহে আপনাদের জন্য রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্প প্রচার করা হয়। এই গল্পগুলিতে লেখক যেসব অযৌক্তিক ও কুসংস্কার সম্পন্ন কথাগুলি বলেন, তা শুধুমাত্রই গল্পের আবহাওয়া পরিবর্তন ও গল্পকে রহস্য ও রোমাঞ্চকর করার জন্য। তাই আমরা আশা করব সংস্কারমুক্ত মনে আপনারা গ্রহণ করবেন আমাদের আজকের গল্প, লেখক অনন্তের লেখা ৯%। ৩রা মার্চ ১৯৯৮। আজকের সকালটা তিব্বতের মনোরম শীতল হাওয়ায় বেশ ভালোই কাটছিল। তার সঙ্গে ভগবানের দয়ায় পাশের বাড়ি থেকে এক কাপ গরম চাও জুটেছিল। তাই সকালের এই হিম শীতল ঠান্ডা হাওয়ায় গরম চা গলায় ছ্যাঁত করে লাগাতে প্রাণটা প্রায় জড়িয়ে আসছিল। মনে হচ্ছিল পৃথিবীটা কি শান্ত, কি সুন্দর। কিন্তু এই শান্তি দীর্ঘস্থায়ী হলো না। হয়তো মিনিট খানেক সময় ধরে এই শান্তি বজায় ছিল, কিন্তু তারপর মাথায় এই চিন্তা এসে পড়ল, তা প্রাগৈতিহাসিক যুগ থেকেই গরিবদের সব থেকে বড় শত্রু হয়ে এসেছে। মনে হলো আমি যে লাট সাহেবদের মতো চা খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, তা দুপুরে আদৌ অন্ন জুটবে কিনা এ নিয়ে তো কোনো চিন্তাই নেই আমার। ভাবছিলাম তিব্বতের এই ছোট্ট গ্রামের একজন সাধারণ নাগরিক, সবাই ফকিরচাঁদ বলে ডাকে, দিনমজুরি খাটি। কালকে যাও একজনের বাগানের বরফ পরিষ্কার করে 20 টাকা লাভ করেছিলাম। আজকে কি করে অন্নটা জুটবে? ঘরে তো কুটোটিও নেই। যেই না এই কথা ভাবা, অমনি ছেঁড়া সোয়েটারটা পরে বাইরে বেরোতে যাব, দেখি ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। যদিও জানা ছিল পাহাড়ি এলাকায় এরকম বৃষ্টি মাঝে মধ্যেই হয়, তবুও আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার সঙ্গে সঙ্গে চিন্তাও বেড়ে গেল। কিছুক্ষণ ঘরের মেঝেতে গ্যাঁট হয়ে বসে থাকার পর হঠাৎ মনে পড়ে গেল কালকের কথাটা। কালকে গ্রামের মোড়ল বলেছিল আজকে নাকি আমাদের পবিত্র মন্দিরে এক বিশেষ পূজা হবে, তাই ওখানে খিচুড়ি ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাই এক সেকেন্ডে আমার মনটা আনন্দে লাফিয়ে উঠল। তাই ছেঁড়া গামছাটা মাথায় বেঁধে বেরিয়ে পড়লাম লামাদের পবিত্র মন্দিরের উদ্দেশ্যে। বৃষ্টিটাও তখন একটু ধরে এসেছে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে লামাদের সেই পবিত্র মন্দিরে পৌঁছে প্রথমেই দেখা হলো মোড়লের সাথে। তাই মোড়লের সাথে গল্প করেই কেটে গেল বেলাটা। দুপুরে সবাই মিলে পাত চেটে ভোগ খেলাম। তবে যাই হোক, দেশি ঘি দিয়ে করায় ভোগটা একদম খাসা হয়েছিল। সবার ভোগ খাওয়ার পরে লামাদের মধ্যে সবচেয়ে বয়স্ক লামা উপাচার্য একটা ঘরে এই বিশেষ দিন সম্বন্ধে গল্প শোনাচ্ছিলেন। তাই বেশিরভাগ লোকই সেখানে গিয়ে উপস্থিত ছিল। কি রহস্য আসে এই বিশেষ দিনে তাই জানার জন্য আমরাও সেই ঘরে গিয়ে উপস্থিত হলাম। অনেকক্ষণ ধরে গল্প বলার পর বয়স্ক লামা তার বক্তব্য শেষ করলেন। তো হঠাৎই তিনি বললেন যে আজকের এই বিশেষ দিনে গল্প বলার পর যে কেউ তার জীবনে কোনো স্মৃতিজনক ঘটনা বলতে পারে, আর এটাই হলো নিয়ম। এই কথা বলার পর সবাই ওর মুখের দিকে তাকাতে লাগলো। কিন্তু হঠাৎই দেখলাম মোড়ল আমার হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল যে আমি নাকি গল্প বলবো। প্রথম প্রথম মানতে না চাইলেও মোড়ল অনেক জোর জবরদস্তি করাতে আমাকে রাজি হতেই হলো। তাই আমি সবার সামনে গিয়ে একটা নমস্কার করে বললাম, এই ঘটনা আমার জীবনে তো ঘটেনি ঠিকই, কিন্তু আমার এক বন্ধুর জীবনে ঘটেছিল আর আমি তার পাশে ছিলাম। ঘটনাটা হলো আজ থেকে ২৬ বছর আগের ঘটনা। আমার বন্ধু সুষমন তাকে লন্ডনেরই একটি শহরের ডাক্তার পাড়ায় থাকতো। তার ডাক্তারি বিদ্যার ওপর মেধার জন্য বলতে গেলে তার নাম যশ পুরো লন্ডনেই ছড়িয়ে পড়েছিল। সুষমন তার স্ত্রী এবং তার একমাত্র সন্তানকে ভালোভাবে জীবনযাপন করছিল। সুষমন তার ছেলেকে খুব ভালোবাসতো। আসলে সুষমন ডাক্তার হলেও সে বৈজ্ঞানিক হতে চেয়েছিল, কিন্তু তা না হতে পারায় সে তার ছেলেকে ওই জায়গায় দেখতে চেয়েছিল। কিন্তু হঠাৎ একদিন সুষমনের ছেলে হিমপুত্র তার মুখ কালো করে ঘরে এলো। হিমপুত্রের মা তাকে অনেক প্রশ্ন করার পর যখন সে উত্তর দিল না, তখন সুষমন এসে তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। হিমপুত্র কোনো ভয় না পেয়ে স্থির চোখে তার ব্যাগ থেকে রেজাল্ট কার্ডটা বের করে তার বাবার হাতে দিল। রেজাল্ট কার্ডটা থেকে সুষমনের চোখ ছানা ভরা। সে দেখে যে হিমপুত্র মাত্র ৯% নম্বর পেয়েছে তার পরীক্ষায়। সুষমন রাগে ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠল। সে হিমপুত্রকে বেধড়ক মারলো আর তাকে তাদের স্টোর রুমে বন্ধ করে রাখলো। হিমপুত্র কিন্তু একটুও ভয় পেল না। সে শুধু একটাই কথা বলতে লাগলো যে সে কম নম্বর পায়নি। পর সুষমন
হিমপুত্রকে প্রায় 14 দিন ওই অন্ধকার ঘরে আটকে রাখলো। ও খেতেও দিল না। 14 দিন পরে যখন স্টোর রুম খোলা হলো, সুসমন দেখলো হিমপুত্র প্রায় মৃত্যুশয্যায়। এরপর সেই হিমপুত্রকে যখন তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করতে গেল, কিছু একটা বুঝতে পেরে সুমন হিমপুত্রকে টেস্ট করে বুঝতে পারলো সে আর এই পৃথিবীতে নেই। মিডিয়ায় যাতে জানাজানি না হয় তাই সুসমন হিমপুত্রের দেহকে তাদের বাড়ির পাশেরই একটি কুয়োয় ফেলে দিল ও তার স্ত্রীকেও মেরে ধরে বাপের বাড়ি পাঠিয়ে দিল। এরপর তেমন কিছু হয়নি। 5 দিনের মাথায় সুসমনের সাথে কিছু অবাস্তবীয় ঘটনা ঘটতে শুরু করলো। যেমন বাথরুমের কলটা নিজে নিজে খুলে যাচ্ছে, কেউ যেন তাকে সবসময় বিরক্ত করছে, আর ওই কুয়ো থেকে কীরকম সব শব্দ আসছে। হিমপুত্রকে মারার পর সুসমন শোকে আফিমের নেশায় জড়িয়ে পড়েছিল, তাই সে সবাইকে সব কথা বললেও লোকেরা তাকে নেশায় ভুল দেখেছে বা শুনেছে বলতো। পর একদিন আমি সুসমনের সাথে দেখা করতে যাই। সুসমনকে দেখে আমি তো অবাক, একদম ক্ষীণ রোগা কাঠির মতো হয়ে গেছে। আমি তাকে খুব জিজ্ঞাসা করাতে প্রথম সে বলতে না চাইলো, পরে আমাকে সব খুলে বলাতে আমি তাকে বললাম, কই হিমপুত্রের রেজাল্ট কার্ডটা একবার দেখাতো। রেজাল্ট কার্ডটা দেখে আমি সুসমনকে বললাম, তুই একবার হিমপুত্রের স্কুলে ফোন করে জিজ্ঞাসা করতো ও কত পেয়েছিল। সুসমন প্রচুর অবাক হলেও সে আমার কথা শুনে তাই করলো। জিজ্ঞাসা করাতে স্কুল থেকে যা বললো তা অবিশ্বাসনীয়। বললো যে হিমপুত্র নাকি 99% নম্বর পেয়েছিল, সে ওদের ক্লাসে ফার্স্ট হয়েছিল। সুসমন তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আমি তাকে দেখে বললাম, এই দেখ রেজাল্ট কার্ডটায় কোনোভাবে জল পড়াতে আর একটা নয় মুছে গেছে। সুসমন তো বলতে গেলে পুরো হতাশ হয়ে গেছে। আমি তাকে বললাম, দেখ তোরা লন্ডনবাসী, এইসব ব্যাপারে বিশ্বাস করিস না, তবে তিব্বতের পাহাড়ে একজন মহাসাধু থাকেন, তিনি তো সাহায্য করলেও করতে পারেন। সুসমন আমার গলা জড়িয়ে ধরে বলল যে সে কালই আমার সাথে তিব্বত যাবে। পরের দিন তিব্বত পৌঁছতে রাত হলো, কিন্তু আমরা আর সেই দিনটা ব্যর্থ করলাম না। সোজা গেলাম সেই মহাসাধুর কাছে। সাধুকে সব বলাতে সাধু যে কথাগুলি তাতে বুঝতে পারলাম সেগুলি সুসমনের হৃদয়কে বাণের মতো ছিদ্র করে দিল। সাধু বলেছিল যে হিমপুত্রের আত্মা এর শোধ নেবে। ঠিক 14 দিনের মাথাতেই হিমপুত্রের আত্মা সুসমনকে চিরদিনের মতো শেষ করে দেবে। আমি সাধুকে জিজ্ঞেস করলাম, এর থেকে কোনো বাঁচার উপায় নেই? সাধু বলল যে 1 কিলো পাতিলেবু, কালো বিড়ালের হাড়, সিঁদুর আর মদ দিয়ে ঠিক 13 দিনের রাত্রে ওই স্টোর রুমে যজ্ঞ করলে তবে বাঁচা যাবে। সুসমন রাজি হয়ে গেল এবং পরের দিনই সাধুকে নিয়ে লন্ডনে সুসমনের বাড়িতে চলে গেলাম এবং 13 দিনের রাত্রে সেই মহাযজ্ঞ শুরু হলো। যজ্ঞ শুরু হওয়ার কিছুক্ষণ পরে মনে হলো যেন একটা কালো ছায়া ক্রমশ ধেয়ে আসছে আমাদের দিকে। কালো ছায়ার ধেয়ে আসার সঙ্গে সঙ্গে সাধুর মন্ত্রপাঠও আরও জোরালো হয়ে গেল। তারপর ঠিক রাত 11:50 কোথা থেকে যেন একটা কালো বিড়াল এসে সাধুর উপর ঝাঁপিয়ে পড়ে সাধুর গলার টুটি কামড়ে ধরলো। সাধু মারা গেল এবং সঙ্গে সঙ্গে সামনে প্রকট হলো হিমপুত্রের অতৃপ্ত আত্মা। অসীম শক্তি ফেটে পড়ছে তার গা দিয়ে। সুসমন পালালো। হিমপুত্রের আত্মাও তাকে ধাওয়া করলো। তারপর ঠিক রাত 12টার সময় এক ধাক্কায় হিমপুত্রের আত্মা সুসমনকে সেই কালো কুয়োর মধ্যে ফেলে দিল। এরপর হিমপুত্রের আত্মা আমার দিকে তীরে আসায় আমি সেই রেজাল্ট কার্ডটা ছুঁড়ে ফেলে দিলাম সেই হোমের আগুনে এবং হিমপুত্রের আত্মাও আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। এরপর আর কি, আমাদের পবিত্র মন্দির থেকে বাড়ি ফিরে এসেছি। আজকে আর লিখবো না, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার কাজের সন্ধানে বেরোতে হবে। এতক্ষণ শুনছিলেন লেখক অনন্তের কলমে 9%, গল্প পাঠে গুড্ডু, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি রোহান, দব্যরণ এবং আবহ সঙ্গীত আমি রোহান এবং স্পেশাল সাউন্ড এফেক্ট গুড্ডু। গল্পটি কেমন হলো কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন গল্প প্রতি সপ্তাহে সবার আগে পেতে পারেন আপনারা। তাহলে ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি, স্টে সেফ।